গুড মর্নিং স্টুডেন্টস। দেখো আজকে আমি তোমাদের কেশিনাগে বইয়ে প্রশ্নমালা 15 তোমাদেরকে আজকে আমি করাবো। অনেকদিন পরে আমি করাচ্ছি, অনেকেই তোমরা বলছো কেশিনাগটা। আমাদের 14 পর্যন্ত কমপ্লিট হয়ে গেছিলো, এদিকে পরে 16 আর 20টাও হয়ে গেছিলো। তোমরা প্লেলিস্টে দেখিয়ে দিতে পারো, মাঝখানে কিছু প্রশ্নমালা গ্যাপ হয়ে গেছে, সেগুলো আমি কমপ্লিট করাবো। এই প্রশ্নমালাটা ভীষণই ইম্পর্টেন্ট। দেখো এখানে বিভিন্ন রকমের লাভ ক্ষতি অঙ্ক, মিশ্রণের অঙ্ক, চক্রে আবর্তন, ঠিক আছে। তারপর হচ্ছে যে তোমাদের এখানে তো আয় ব্যয়ের অঙ্ক, নানান রকমের আছে, খুবই ইম্পর্টেন্ট এটা চ্যাপ্টার, অংশ বিভাগ। তাহলে চলো আমরা দেখিনি, মানে এটা হচ্ছে বিবিধ প্রশ্নমালা। এবারে দেখো এই যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে মন দিয়ে দেখবে ভিডিওটা, আর অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার করবে। আর আর কী করবে, তোমাদের বন্ধুদের সঙ্গে পারলে শেয়ার করো, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে নেবে। আচ্ছা দেখো, একই দাগে কী বলেছে, এক ব্যক্তির মাসিক আয় 45 টাকা 60 পয়সা আর মাসিক ব্যয় 30 টাকা 50 পয়সা হলে 5 মাসে তার সঞ্চয় কত। দেখো এটা তো খুবই সোজা, মাসিক আয় দিয়ে দিয়েছে আর মাসিক ব্যয় দিয়ে দিয়েছে, তাহলে এখান থেকে তুমি মাসিক সঞ্চয় তো পেতেই পারো, কারণ আয় থেকে ব্যয় বিয়োগ করলে আমরা জানি কি পাই, আমরা পাই সঞ্চয় দিয়ে। দেখো হয়ে যাচ্ছে 15.10 টাকা। তাহলে এটা তো 1 মাসের সঞ্চয়, তাহলে 5 মাসের সঞ্চয় কত, ওখানে 5 দিয়ে গুণ করছি, তাহলে এটা হয়ে যাচ্ছে 75.50 টাকা হয়েছে। এবারে দেখো আমরা 2 দাগে অঙ্কটা করব। 2 দাগে অঙ্কটা কী বলেছে দেখো, রাম মাসে 70 পাউন্ড 6 শিলিং উপায় করে, ঠিক আছে। মাসিক ওর আয়টা দিয়েছি, প্রত্যহ এবার মানে প্রত্যহ মানে একদিনে কত খরচা করে বলে দিয়েছে। দেখো 1 পাউন্ড 15 শিলিং আর 6 পেনি, এটা হচ্ছে ওর একদিনেই খরচ। তাহলে একদিনেই খরচ থাকলে আমরা তো নিশ্চয়ই সেখান থেকে 1 মাসের খরচ পেয়ে যাবো 30 দিয়ে গুণ করলে। তারপর বলছে 3 মাসে তার কত জমবে, চলো দেখা যাক কী করেছি। মাসিক আয় দেখো 70 পাউন্ড আর হচ্ছে 6 শিলিং, তাহলে প্রত্যহ খরচ 1 পাউন্ড 15 শিলিং 6 পেনি, তাহলে মাসিক খরচ কী হয়েছে, তাহলে দেখো মাসিক খরচ এই যে এইটাকে 30 দিয়ে গুণ করেছি। দেখো 30 দিয়ে গুণ, 30 ছয় 180, 30 15 450, 30 একে 30। এবার এই 180 পেনিটা এটা এখানে রাখবো না, কারণ কি, কারণ আমরা জানি যে 1 শিলিং মানে হচ্ছে আবার 12 পেনি। 1 শিলিং মানে 12 পেনি, মানে 12 দিয়ে যদি আমি এটাকে ভাগ করি তাহলে 15 উত্তর হচ্ছে, তাহলে 15 শিলিং। তাহলে এখানে কোনো ভাগশেষ থাকছে না, তাই এখানে হয়ে যাচ্ছে 0 পেনি, আর এই এই যে 15 ভাগ করে উত্তর পেয়েছি, 15টা এই সাথে যোগ হয়ে যাবে, মানে 450-এর সাথে 15 যোগ করে 465 শিলিং। আর 30 পাউন্ড যেমন আছে আছে, 465 শিলিংটাও কিন্তু এখানে রাখবো না, কারণ আমরা এখানেও আবার জানি, দেখো এখানে একটা এখানে আরেকটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে দেখো 1 পাউন্ড মানে হচ্ছে 20 শিলিং, তাহলে 1 পাউন্ড মানে 20 শিলিং, তাহলে আমরা 20 দিয়ে 465কে ভাগ করব, ভাগ করে যে 23টা ভাগফল পেলাম, এইটা হচ্ছে পাউন্ড, আর পড়ে থাকাটা 5 হচ্ছে শিলিং। তাহলে এখানে দেখো 5 শিলিং, আর এই যে 23 পাউন্ড হলো ভাগফল, সেই 23টা এই 30 পাউন্ডের সঙ্গে যোগ করে দিলাম, তাহলে হয়ে যাচ্ছে 53 পাউন্ড আর 5 শিলিং। তাহলে এখান থেকে এত কিছু করে, মানে এই যে গুণটা তোমরা করলে, এইটা করে তোমরা কি পেলে, তোমরা মাসিক খরচ পেলে, কারণ আমাকে তো একদিনেই খরচ বলে দিয়েছিল, সেখান থেকে তোমরা 1 মাসে খরচ পেয়ে গেলে। আর এইদিকে আমাকে তো মাসিক আয় আগেই বলা ছিল, এই যে মাসিক আয় দেখো আগেই বলে দেওয়া ছিল 70 পাউন্ড 6 শিলিং, আর মাসিক খরচটা তোমরা এতক্ষণে পেয়ে গেছো 53 পাউন্ড 5 শিলিং। তাহলে আয় থেকে ব্যয় যদি আমি বিয়োগ করি, তাহলে আমি মাসিক সঞ্চয় পেয়ে যাবো, তাহলে সেটা হচ্ছে 17 পাউন্ড 1 শিলিং। বোঝা গেছে। তাহলে এবার 3 মাসের সঞ্চয় আমি এখান থেকে কী পাবো, 3 দিয়ে গুণ করলাম, দেখো 3 দিয়ে আমি যে গুণটা করেছি, দেখো 3 দিয়ে গুণটা করে আমি পেয়ে গেছি 51 পাউন্ড আর 3 শিলিং। বোঝা গেছে। আচ্ছা, তাহলে এটা উত্তর হচ্ছে 3 মাসের সঞ্চয় হচ্ছে 51 পাউন্ড 3 শিলিং। এবার 3 দাগে অঙ্কটা দেখো, বলছি যদু প্রত্যহ 2 টাকা 24 পয়সা খরচ করে 2 মাসের আয় হইতে 15 টাকা 60 পয়সা সঞ্চয় করলে তাহলে তার মাসিক আয় কত। দেখো প্রত্যহ মানে এখানে প্রত্যহ খরচটা দেওয়া আছে, আর সঞ্চয়টা কিন্তু আবার 2 মাসে দেওয়া আছে, 1 মাসে নয়, খেয়াল করে দেখো এখানে 2 মাসে। তাহলে দেখো কি করে বার করি। তোমার এখানে 3 দাগে অঙ্কটা কীভাবে করতে হবে, দেখো 3 দাগে অঙ্কটা ভীষণই ভালো অঙ্ক। আচ্ছা, এখানে দেখো প্রত্যহ খরচটা হচ্ছে কি 2 টাকা 24 পয়সা, তাই তো 2 টাকা 24 পয়সা। তাহলে মাসিক খরচ তুমি এখান থেকে পেয়ে যাবে, গুণ করেছো দিয়ে 7 টাকা 720 পয়সা, 720 পয়সাকে ভাগ করেছি, 7 টাকা 20 পয়সা 20 পয়সা পড়ে হলো, 7 টাকাটা যোগ হলো দিয়ে 67 টাকা 20 পয়সা, তাহলে এটা হচ্ছে মাসিক খরচ। তাহলে এইটা যদি 1 মাসের খরচ হয়, আর আমাকে অঙ্কেতে 2 মাসের মানে 2 মাসে কী দেওয়া আছে আমাকে অঙ্কে আমাকে 2 মাসের কিন্তু তোমার যেটা হচ্ছে যে সঞ্চয় দেওয়া আছে, তাহলে আমি 2 মাসের খরচটা বের করে নেবো। এখানে 2 দিয়ে গুণ করেছি, দেখো 2 দিয়ে গুণ করলে মানে আমি যদি এখানে 67কে এখানে যদি 2 দিয়ে গুণ করি,
দু মাসে বার করতে যাই তাহলে এটা বেরিয়েছে 134 টাকা 40 পয়সা। আর 2 মাসের সঞ্চয় তো আমাকে প্রশ্নে বলাই আছে 15 টাকা 60 পয়সা। এবার একটা জিনিস খেয়াল করো, আয় থেকে ব্যয় বিয়োগ করলে যদি সঞ্চয় হয়, ভালো করে শোনো, আয় থেকে ব্যয় বিয়োগ করলে যদি সঞ্চয় হয়, তাহলে তোমরা আমাকে বলো, যদি ধরো তুমি ব্যয়টা জেনে যাও আর সঞ্চয়টা যদি জেনে যাও, তাহলে ব্যয়ের সঙ্গে সঞ্চয় যোগ করলেই তো আমি আয় পাবো, তাই না? মানে আয় সমান তাহলে সঞ্চয় আমি যতটা জমিয়েছি আর যতটা আমার খরচ করা হয়ে গেছে সেই দুটোকে যোগ করলে আমি জানতে পারে যাবো যে প্রথমে খালি কত আয় ছিল। ওই পদ্ধতিটা এখানে লাগিয়েছি দেখো, 2 মাসে আয় তাহলে খরচ বলে দিয়েছি আর 2 মাসের সঞ্চয় বলে দিয়েছি। তা 2 মাসে আয় তাহলে দুটোকে যোগ করে 149 টাকা 100 পয়সা। তাহলে এটা যদি 2 মাসে এক হয়, আমাকে জানতে চেয়েছে 1 মাসে আয় কত, মানে মাসিক আয়। তাহলে আমি দেখো এটাকে 150কে 2 দিয়ে ভাগ করেছি, তাহলে 1 মাসে আয় 75 টাকা। কত হয়েছে 1 মাসে আয়টা দেখো, 75 টাকা। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে দেখো, এরপরে যেটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে যে 4 দাগেরটা। 4 দাগেরটা দেখো এখানে কি দিয়েছি, 4 দাগে অঙ্কটা দিয়েছে যে এক ব্যক্তি মাসিক আয় 237 টাকা, আর দৈনিক বলছে যে দৈনিক এখানে ব্যয়টা বলছে 5 টাকা 75 পয়সা। তাহলে সে কতদিনে 38 টাকা 70 পয়সা জমাবে? এটা ভীষণ ইন্টারেস্টিং একটা অঙ্ক। দেখো, প্রথমে মাসিক আয়টা তো আমাকে বলে দিয়েছে, সেজন্য এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই, আমাকে মাসিক আয়টা বলে দিয়েছে। মাসিক আয় কত দেখো, 237 টাকা, আর এখানে আমি 00 পয়সাটা লিখেছি। এবার দৈনিক ব্যয় হচ্ছে 5 টাকা 75, মানে একদিনে ওনাকে 5 টাকা 75 পয়সা খরচ করছে, তা 30 দিনে কত খরচ করবে, অর্থাৎ মাসিক ব্যয় 30 দিয়ে গুণ করেছি, গুণ করে দেখো হয়েছে 172 টাকা 50 পয়সা। তাহলে দেখো মাসিক ব্যয় পেয়ে যাচ্ছি, ব্যয় মানে খরচটা, আর মাসিক আয়টা বলে দিয়েছি, তাহলে আমি বিয়োগ করলে মাসিক সঞ্চয় পেয়ে যাব। মাসিক সঞ্চয় হচ্ছে 64 টাকা 50 পয়সা। এবার আমাকে প্রশ্নটা ঘুরিয়ে বলেছে যে কতদিনে সে না কি বলেছে যে 38 টাকা 70 পয়সা জমাতে পারবি। তাহলে এইটা কীভাবে বার করবো? তাহলে দেখো 64 টাকা 50 পয়সাটা ও কদিনে জমাচ্ছে, 1 মাসে। এই যে জমাচ্ছে এটা তো 1 মাসে, অর্থাৎ 30 দিনে জমাচ্ছে। তাহলে আমি যদি এখানে করি, এখানে আমি যেটা করেছি দেখো, তাহলে 64.50 টাকাটা ও যে জমাচ্ছে সেটা কিন্তু 30 দিনে জমাচ্ছে, মানে 1 মাসেই। তাহলে 1 টাকা জমাচ্ছে কত, 30/64.50 দিনই, 64.50 দিনই। তাহলে আমাকে প্রশ্নে বলেছে তাহলে যে 38 টাকা, অর্থাৎ 38.70 টাকাটা তাহলে জমাবে কত দিনে সেটা জানতে চাইছে। তাহলে এই টাকাটা যদি 30 দিনে জমায়, তাহলে এই টাকাটা জমাবে 30/64.50 গণিত 38.70 দিয়ে দেখো কাটাকুটি করে আমার উত্তর বেরোবে হচ্ছে 18। ঠিক আছে, খুবই সুন্দর অঙ্কটা। দেখো এরপর যে দুটো অঙ্ক আমি করাবো সেগুলো কিন্তু ভীষণ মনোযোগ দিয়ে শুনবি, ভালো করে শুনবে, হ্যাঁ। দেখো এই অঙ্কগুলো ভীষণ পরে, বিশেষ করে মিশন পরীক্ষাতে তো পরেই। ঠিক আছে, দেখো এইটা বলছে এক ব্যক্তি 2 মাসের আয় 3 মাসে খরচ করে, 2 মাসে যেটা আয় সেটা 3 মাসে খরচ করে। তার বার্ষিক আয় 900 টাকা হলে বছরে কত জমবে? 5 আর 6টা দেখো একই রকম, আমি বুঝিয়ে দিচ্ছি। প্রথমে 5এরটা দেখো আমি কি করেছি। 5এরটা প্রথমে তোমাদেরকে যেটা করতে হবে, প্রথমে যে কাজটা, মানে প্রথম যে কাজটা তোমাদেরকে করতে হবে সেটা কি কাজ, 2 মাসের, মানে আমাকে প্রশ্নে বলেছে যে 2 মাসেরটা 3 মাসে খরচ করে। 2 মাসের যে আয়, তাহলে আমাকে কি বলেছিল, 2 মাসের আয় তো বলেছিল, হ্যাঁ বলেছিল যে 2 মাসের আয়টা ও 3 মাসে খরচ করে। তাহলে একটা কথা তোমরা ভালো করে দেখো, ধরো মনে করো তোমাদের ঘরেতে বাবা বা মা যে তোমরা সংসার চালায়, সে ধরো প্রতি মাসে যেটা আয় করবে হিসেব মতো প্রতি মাসে মাসে খরচ করার কথা। তাহলে 3 মাসে যদি খরচ আমাকে সংসার চালাতে হয়, তাহলে ধরো 3 মাসে সংসার চালাতে হলে আমাকে 3 মাসেরই তো আয়টা লাগবে, মানে 3 মাসের ইনকামটাই তো লাগবে। কিন্তু এইখানে সেটা করেনি, ও বলছে নাকি 3 মাসের সংসারটা চালিয়েছে 2 মাসের আয়। তাহলে দেখো ক মাসের আয় এখানে বেঁচে যাচ্ছে বলো তো? হ্যাঁ ঠিক বলেছো, 1 মাসের আয়, 1 মাসের আয়টা এখানে বেঁচে যাবে। তাহলে 3 মাসের খরচটা ও 2 মাসের আয় চালাচ্ছে, তাহলে প্রতি 3 মাসে ও 1 মাসের আয়টা জমাচ্ছে। ক মাসের আয়, প্রতি 3 মাসে 1 মাসের আয়টা জমাচ্ছে। তাহলে আমি ওটাকে লিখেছি দেখো যে প্রতি 3 মাসে 1 মাসে আয় জমাচ্ছে, এইভাবে তোমাদেরকে লিখতে হবে। খুব ছোট করে অঙ্কটা বোঝাচ্ছি। তাহলে প্রতি 3 মাসে যদি 1 মাসে জমায়, তাহলে 12 মাসে জমাবে, 1/3 গুণিত 12 সমান 4 মাসের আয়টাও জমাবে। এই স্টেপটা করার পরে এর পরের স্টেপটা ভীষণ ইম্পর্টেন্ট। এবার দেখো তাহলে 12 মাসে তো 4 মাসের আয় জমাবে।
এবার তুমি 12 মাসটাকে যদি 4 মাস 4 মাস করে ভাগ করো, দিয়ে দেখবে যে কবার ভাগটা করছো। কমা দিয়ে দিয়ে লিখবে, তাহলে দেখো কমা দিয়েও লিখতে পারো, অথবা তোমরা এরকম ডাইরেক্ট 12 মাসকে 4 দিয়ে ভাগ করবে, মানে এইখানে যে উত্তরটা বেরোবে সেইটা দিয়ে ভাগ করবে, দিয়ে যেটা উত্তর বেরোবে 3, এই সংখ্যাটাকে আমি ওই বার্ষিক আয়কে দিয়ে ভাগ করলে আমি উত্তর পেয়ে যাবো। দেখো বা আমি তোদেরকে ভেঙে দেখাচ্ছি, আমি যদি 4 মাস 4 মাস 4 মাস করি তাহলে 12 মাস হচ্ছে, তাহলে কবার ভাগ করছি আমি? 3 বার। যতবার আমি ভাগ করলাম অর্থাৎ 3 বার ভাগ করলাম তো। তাহলে এবার বার্ষিক আয় 900 হলে সেই তাহলে বছরে, আমাকে তো বলেছে বার্ষিক আয়টা যদি 900 হয় বছরে, তাহলে সে কত টাকা জমাবে? তাহলে বছরে জমাবে এই যে বার্ষিক আয়টা 900কে ওই যত বার আমি এটাকে ভাগ পেলাম মানে 3 বার, সেইটা দিয়ে ভাগ করবো। দেখো 3 দিয়ে ভাগ করছি, দিয়ে হয়ে গেছে 300 টাকা। তাহলে বুঝতে পেরেছো? এবারে দেখো একই রকমের 6টা বলেছে, এক ব্যক্তি 3 মাসের আয়টা 5 মাসে ব্যয় করে, তাহলে বলছি বার্ষিক আয় 1260 হলে 1 বছরে কত জমবে। দেখো ওই একই রকম এই অঙ্কটা, ঠিক আছে, ভালো করে খেয়াল করবে। 3 মাসে আয়টা 5 মাসে ব্যয় করে, তাহলে দেখো 5 মাসের তো যেটা খরচ সেটা তো 5 মাসে আয় দিয়ে করার কথা, মানে 5 মাসের ইনকাম দিয়ে, কিন্তু সেটা না করে ও 3 মাসের ইনকামই সংসার চালিয়ে দিচ্ছে। তাহলে বেঁচে যাচ্ছে তো 2 মাসের, তাহলে অর্থাৎ প্রতি 5 মাসে দেখো 2 মাসের আয় ও জমছে, প্রতি 5 মাসে 2 মাসের আয় জমছে। তাহলে আমি লিখেছি দেখো এখানে প্রতি 5 মাসে ও যেন 2 মাসে আয় জমছে। তাহলে 12 মাসে কত জমবে? তাহলে 2/5 গুণিত 12 দিয়ে এটা হয়ে যাচ্ছে উত্তর 4.8 মাসে। তাহলে ও যেন 4.8 মাসে আয়টা জমাবে। ঠিক আছে, ভালো করে শোনো, 4.8 মাসে আয়টা জমাবে। এইখানে যেরকম করে পেয়েছিলাম ওপরে অঙ্কটাতে, দেখো এখানে ভাগ করি যে 4 মাসে আয় জমাবে, সেখানে এখানে পেয়েছি 4.8 মাসে আয়। এবার একটা বছরকে ধরো তুমি 4.8 মাসে করে যদি ভাগ করতে চাও, তাহলে কবার তোমাকে ভাগ করতে হবে না? 2.5 বার বা 2.5 বার, যেটাকে আমরা বলি। মানে একটা বছরকে তুমি যদি, এইখানে যেমন অঙ্কটা কিন্তু ভগ্নাংশ হয়নি, একটা বছরকে তুমি যদি 4 মাস 4 মাস করে ভাগ করতে চাও, এটা তো খুবই ইজি। 4 মাস 4 মাস 4 মাস, 4 4 8, 8 8 4 12, 3 বার ভাগ করতে পারছো, এটা তো গোটা সংখ্যা, পূর্ণ সংখ্যা আছে বলে। কিন্তু একটা বছরকে তুমি যদি 4.8 মাসে ভাগ করতে চাও, তাহলে কবার ভাগ হচ্ছে বলো তো? এটা ভাগ করে নেবো 12কে 4.8 দিয়ে, মানে 12 মাসটাকে এই তোমাকে বলেছিলাম এটা দিয়ে ভাগ করতে হয়, দিয়ে 2.5 বার হচ্ছে। তাহলে এই যে উত্তরটা পেলাম 2.5 বার আমাকে ভাগ করতে হবে ওই বার্ষিক যেটা আয় মানে 1260, ওটাকে আমি এই 2.5 দিয়ে ভাগ করব। দেখো আমি যে ভাগটা করেছি, ভাগটা করে আমার উত্তর বেরিয়েছে কত? ভাগটা করে উত্তর বেরিয়েছে 504 টাকা। তাহলে এইটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। ঠিক আছে, তোমরা কিন্তু এই 5 আর 6 দাগের অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট, মানে একদম স্টার দিয়ে বলতে পারো, স্টার আমি দিয়ে রাখছি, তোমরা ভালো করে ভিডিওটা দেখবে। ঠিক আছে, বুঝতে না পারলে তোমরা বলবে কমেন্টে। সাতেরটা দেখো কি বলছে, যার বার্ষিক আয় 600 টাকা, দৈনিক ব্যয় 1 টাকা 20 পয়সা, তাহলে 20 বছরে কত সঞ্চয় হবে? এটা ভীষণ সোজা অঙ্ক, কি করে করতে হবে দেখো দেখি। বার্ষিক আয় দিয়ে দিয়েছি, ঠিক আছে, কত দিয়েছি? বার্ষিক আয় 600, দৈনিক ব্যয়টাও দিয়ে দিয়েছি, একদিনের ব্যয় 1 টাকা 20 পয়সা। তাহলে দেখো এখানে তো বার্ষিক আয় দিয়েছি, মাসিক কিন্তু নয়, খেয়াল করবে কিন্তু মাসে কিন্তু নয়, তাই আমি আর 30 দিয়ে গুণ করবো না। একদিনের যে ব্যয়টা দিয়েছি সেটাকে আমি 365 দিয়ে গুণ করবো, তাহলে 365 দিয়ে গুণ করা মানেই আমি তার মানে 1 বছরের ব্যয়টা পেয়ে যাচ্ছি, কারণ আমাকে একদিনের ব্যয় দিয়েছে বা একদিনের খরচ দিয়েছি, ওটাকে 365 দিয়ে গুণ করলে আমি 1 বছরের ব্যয়টা পেয়ে যাবো, তাহলে 438 টাকা। তাহলে 1 বছরের ব্যয়টা পেয়ে গেলাম, আর 1 বছরের আয় তো দিয়েই দিয়েছি। তাহলে বার্ষিক সঞ্চয়টা হচ্ছে যে আয় বিয়োগ ব্যয়, তাহলে 162 টাকা। তাহলে এইটা হচ্ছে বার্ষিক সঞ্চয়। তাহলে 1 বছরের সঞ্চয়টা যদি 162 টাকা হয়, আমাকে চেয়েছে যে 20 বছরে কত সঞ্চয় করবে, তাহলে এটাকে আমি 20 দিয়ে গুণ করেছি, দিয়ে কত উত্তর হয়েছে? 3240 টাকা। তাহলে বুঝতে পেরেছো? বাকি অঙ্কগুলো পরের দিনকে করে দেবো। থ্যাংক ইউ।